শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি হোসাইন শাহাদাত। এবারে নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ থাকায় লোকসানে পড়েছেন ছাপাখানা ব্যবসায়ীরা। শুধু রাজধানীতেই ক্ষতি 150 কোটি টাকা। আয় কমেছে এই কাজের সাথে যুক্ত শ্রমিক কর্মচারীদেরও। তবে পোস্টার না থাকায় স্বস্তিতে আছেন নগরবাসী। বিস্তারিত ফারজানা রিয়ার প্রতিবেদনে। শেষ সময়ে ভোটারদের কাছে টানতে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। আগের নির্বাচনগুলোতে যেখানে নগরের দেয়ালে কিংবা গাছগাছালি ছেয়ে যেত কাগজের পোস্টারে, সেখানে এবার ভিন্ন চিত্র। প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় প্রার্থীরা ঝুঁকেছেন ব্যানার ও বিলবোর্ডে। অলিগলির পরিচ্ছন্ন দেয়াল দেখে স্বস্তিতে নগরবাসীও। রাস্তাঘাটে যেভাবে পোস্টারিং করতো এভাবে অনেক বিস্তৃত দেখা যাইতো, ওই হিসাবে আমার কাছে খুবই ভালো লাগতেছে। নির্বাচনের একটা আমেজ হচ্ছে পোস্টার 6 মাস 1 বছর পর্যন্ত থাকতো বিভিন্ন গলিতে গলিতে, কারোর উদ্যোগে কেউ পরিষ্কার করতো না। কিন্তু স্বস্তি নেই ছাপাখানা ব্যবসায়ীদের মনে। ভোটের এমন ভরা মৌসুমেও অলস সময় পার করছেন ছাপাখানার কর্মীরা। নির্বাচন কেন্দ্রিক কাজ কম, তাই ব্যবসায় মন্দা। রাজধানীর বেশিরভাগ ছাপাখানার অবস্থান ফকিরাপুল, বিজয়নগর, পল্টন, নীলক্ষেত ও পুরান ঢাকার বাংলাবাজার এলাকায়। এসব এলাকা ঘুরে দেখা গেল বেশিরভাগ ছাপাখানায় নেই চিরায়ত ব্যস্ততা। অন্যান্য কাজের পাশাপাশি নির্বাচন কামনা করলে বাড়তি কাজ হয়, আমরা ছাপলে আমাকে লাভ হইতো। এটাতে অনেক মানুষ জড়িত। এখন অনলাইনের মাধ্যমে সবকিছু প্রচার হয়ে যাইতেছে। তারপর আপনার পোস্টার এখন একটু কম আগের তুলনায়। 1-2 লাখ মনে করেন যে প্রিন্ট করতাম, এখন 20,000 50,000 এরকম। হিসেব বলছে জাতীয় নির্বাচনের মৌসুমে শুধু ঢাকার ছাপাখানাগুলোতে প্রায় 200 কোটি টাকার ব্যবসা হতো। এর মধ্যে লিফলেট, হ্যান্ডবিলের ব্যবসা 30 থেকে 50 কোটি টাকার, বাকিটা পোস্টারের। কিন্তু পোস্টার ছাপানো বন্ধ থাকায় প্রায় 150 কোটি টাকার ব্যবসা নাই হয়ে গেছে। কমেছে পোস্টার পরিবহন ও সরবরাহের কাজে যুক্ত শ্রমিকদের আয়ও। যারা ইনভেস্ট করছে তাদের তো লস, কাগজগুলো তো এখন রয়ে গেছে। ওগুলো তো নির্বাচনের উপলক্ষে আনছিল, আমাদের কাজই নেই। আমাদের প্রিন্টিং শিল্প অনেক বড় একটা হুমকির মুখে পড়ে গেল। লোকসান তো অবশ্যই হয়েছে, থাকলে আমরা আরো কাজ করতে পারতাম, এটা আমাদের উন্নতি হইতো। নিয়মিত কাজ করলেও এতে নির্বাচন কেন্দ্রিক লোকসান মেটানো যাবে না বলছেন ব্যবসায়ীরা। একটা সময় ছিল যখন নির্বাচনী আমেজে জমজমাট থাকতো রাজধানীর ফকিরাপুলের ছাপাখানার গলিগুলো। সেই সাথে লম্বা লাইন থাকতো প্রার্থীদের পোস্টার, লিফলেট কিংবা স্টিকার ছাপানোর জন্য। কিন্তু নির্বাচনী প্রচারণা অনলাইন ভিত্তিক হওয়ায় যেন ধস নেমেছে মুদ্রণ ব্যবসায়। অলস সময় পার করছেন কর্মচারীরা এবং বন্ধ রয়েছে বেশিরভাগ মেশিন। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে আজ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। সোমবার বাংলাদেশ সময় রাত 11টায় ওয়াশিংটন ডিসিতে এই চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তি স্বাক্ষর হলে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত 20% শুল্ক হার কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। চুক্তি স্বাক্ষরের জন্য বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিবের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় তারা সফরে যাচ্ছেন না। তবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের জন্য অর্থাৎ শেষ 6 মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে নীতি সুদ হার 10%ই অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এই মুদ্রানীতি ঘোষণা করবেন বিকেলে, যা চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ের জন্য প্রযোজ্য হবে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটি হবে তৃতীয় এবং শেষ মুদ্রানীতি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। সে কারণে ঘোষিত মুদ্রানীতি হবে সংকোচনশীল। বর্তমানে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই বাংলাদেশ ব্যাংকের মূল দায়িত্ব। দর্শক, নিয়ম রক্ষার এই মুদ্রানীতি কতটা অর্থনীতির জন্য সুফল বয়ে আনবে এবং আগামী যেই নির্বাচিত সরকার আসবে তাদের জন্যই বা কতটা চ্যালেঞ্জিং হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে
যুক্ত হয়েছেন ব্যারিস্টার AM মাসুম, অর্থনীতি বিশ্লেষক এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব মাসুম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। শুরুতেই জানতে চাইবো যে একরকম অপরিবর্তিত থাকছে, বিশেষ করে নীতি সুদ হারের কোনো পরিবর্তন আসছে না, সবকিছু মিলিয়ে এই মুদ্রানীতিটাকে কেমন হতে যাচ্ছে বলে মনে করেন আপনি? আপনাকে আসলে ইস্যুটা হচ্ছে কি যে আমাদের সেন্ট্রাল ব্যাংক যেটা চাচ্ছে, আপনি ফ্রম দি বিগিনিং আপনি দেখেছেন যে পলিসি রেটের মাধ্যমে যেটা অন্যান্যদের বা অন্য যে কোনো দেশে আমরা দেখেছি যে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা, এবং সেইটা সাকসেসফুলি বাংলাদেশে হচ্ছে না। কারণ আমাদের যে সাপ্লাই চেইনের যে ডিসরাপশন, যেখানে আমার মনে হয় যে বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারভেনশন দরকার। এখন সেই জন্য যেহেতু আমাদের ইনফ্লেশন রেট কমছে না, আপনি দেখছেন যে অলরেডি 8.5 যেটা আগে আমরা দেখেছিলাম 10% উপর থেকে কিন্তু রিডিউস হয়েছে, এবং সেইটা যে পর্যন্ত না 7%-এর নিচে বা 7% আসছে, এটা গভর্নর কিন্তু বারবার বলে দিয়েছে। তার মানে হলো আমাদের পলিসি রেট কিন্তু 10%-এর নিচে, যেটা এক্সপেক্ট করা যাচ্ছে যে এটা নিচে আসবে না যদি আজকে যেটা মনে হচ্ছে। এবং আমরা অন্যান্য যেগুলি দেখা যাচ্ছে যেমন SLF রেট আমার কাছে মনে হয় যে 11.5% এটা সেটাই থাকবে। SDF রেট আমরা শুনেছি যে এটা 8% থেকে হয়তো বা কমিয়ে এটা 7.5%-এর দিকে আসতে পারে। বাট যেটা এই পলিসি রেটের কারণে যেটা আমরা সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে সেটা হলো প্রাইভেট ক্রেডিট গ্রোথ। আপনি দেখেছেন যে গতবার যেটা ছিল যে 7.2, এবং এটা হয়তো বা এবার তারা টার্গেট বাড়িয়ে 8.5% করতে যাচ্ছে, কিন্তু আমাদের রিয়েলিটি প্র্যাকটিক্যালি কিন্তু অনলি আমরা কিন্তু 6.10 বা 6 সামথিং। তো যেখানে প্রাইভেট ক্রেডিট গ্রোথ অলওয়েজই কিন্তু আমাদের যেটা ছিল, আপনি দেখেছেন 3-4-5 বছর আগে কিন্তু 17-18% কিন্তু আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথ ছিল। এবং এই প্রাইভেট ক্রেডিট গ্রোথ না থাকলে আপনার কিন্তু কোনো এমপ্লয়মেন্ট বা ইনভেস্টমেন্ট হচ্ছে না। এবং সেটার সবচেয়ে বড় কারণ আমরা যেটা দেখছি যে গভর্নমেন্ট যেই অনেক ধরনের খরচ করছে, যে খরচগুলি আপনার কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে। যেমন ধরেন এই যে আমাদের ইলেকশন বাবদ তাদের একটা বিশাল খরচ আছে, আমাদের এই যে মার্জারের জন্য ধরেন আপনি একটা বিশাল অ্যামাউন্ট বাংলাদেশ ব্যাংক এই মার্জার পারপাসে নিচ্ছে। তাহলে এখানে আমাদের যে রেভিনিউ যেই টার্গেট, সেই রেভিনিউ টার্গেট আমরা যেহেতু ফুলফিল করতে পারছি না, তাহলে ব্যাংক যেটা বা গভর্নমেন্ট যেটা করছে সেটা কিন্তু এই ব্যাংকিং সেক্টর থেকে বড় করছে। এবং আপনারা জানেন 25-26-এর যে আমাদের এই ইয়ারে অলরেডি তারা তাদের যে টোটাল টার্গেট যে বড়োইং এর, সেটার কিন্তু অলরেডি 57%, যেটা আপনি আনুমানিক বলা যায় 600 বিলিয়ন টাকা অলরেডি ব্যাংকিং সেক্টর থেকে বড় করেছে। এবং যার জন্য আমরা দেখছি যে পাবলিক সেক্টর ক্রেডিট গ্রোথ যেটা হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে না। তো যেটা প্রাইভেট ক্রেডিট গ্রোথ দিয়ে যে সাধারণ বিনিয়োগকারীরা বা সাধারণ ইনভেস্টর যারা নতুন ধরনের আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য, সেই জায়গাটা কিন্তু ল্যাগ থেকে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু অনেক ধরনের আপনার যেমন আপনি দেখেছেন যে আমাদের যেই রিজার্ভ, যেটা রিজার্ভটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে আরো বাহির থেকে কিন্তু আপনি দেখছেন যে টাকা ব্যাংকিং সেক্টর থেকে কিন্তু ডলার কিনছে টাইম টু টাইম, এবং সেটা কিন্তু অলরেডি প্রায় 33 বিলিয়ন ডলার কিন্তু গ্রস আমাদের রিজার্ভ হয়ে গিয়েছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা যে এই যে রিজার্ভ মানে ডলারের যে এক্সচেঞ্জ রেটটা, যেটা আমাদের এক সময় ধরেন 84 টাকা ছিল, এখন যেটা 122 বা 123 টাকা, যে আমরা একটা মোটামুটি ভারসাম্য রাখছি, এই জায়গাটা ব্যালেন্সটা এইটা কি আমাদের, যেহেতু আমরা মার্কেটের হাতেই পুরো এক্সচেঞ্জ রেট ছেড়ে দিয়েছি, সেই জায়গায় কি আমাদের এটাকে আরো যদি আমরা ছেড়ে দিতাম, তাহলে হয়তোবা ডলার এক্সচেঞ্জ রেট এখন হয়তোবা 110 বা 112-13 টাকায় চলে আসতো। তাহলে সেই জায়গায় যারা ইম্পোর্ট করত তাদের দেখা যেত যে কস্টিংটা কম হতো। কিন্তু অন দি আদার হ্যান্ড আপনার যারা রেমিটেন্স পাঠাচ্ছে, দেখছেন যে আপনি একেবারে রেকর্ড আপনার কত আমাদের 3 বিলিয়নের উপরে, এবং এইটা কিন্তু মোরললেস একটা হিউজ অ্যামাউন্টের রেমিটেন্স সাপোর্ট আমরা পাচ্ছি, এবং সেটার কারণে কিন্তু এই ডলার এক্সচেঞ্জ রেটটা কমাচ্ছে না। প্লাস আমাদের যারা এক্সপোর্ট, যদিও আমাদের এক্সপোর্ট অনেক ডিক্লাইন করেছে, 3-4 মাস ধরে দেখছি যে আমরা 4 বিলিয়নের থেকে নিচে কমে গিয়েছে, কিন্তু তারপরও
এই এক্সচেঞ্জ রেটটা যদি কমানো হয় তাহলে আবার আপনার এক্সপোর্টে যায় তাদের রেটে যায় একটু ঝামেলা হবে। তো ওভারঅল যেটা এইটা হয়তো বা আফটার ইলেকশন দেখা যাবে একটা অন্য ধরনের শিফটিং এর দিকে যেতে হবে। এটা আসলে মূল্যস্ফীতির যে পরিস্থিতি তাতে কিছুটা মানে উদারীকরণ করা যেত, সংকোচনমূলক মুদ্রানীতি থেকে একটু একটু করে বের হওয়ার কি সুযোগ তৈরি হচ্ছিল কি না, মানে যেহেতু আসলে আমাদের বিনিয়োগ একেবারেই স্থবির অবস্থা, বেসরকারি ঋণের যে প্রবৃদ্ধি সেটিও অনেকটা কমেছে, সেই জায়গাটাতে এবার মুদ্রানীতিতে কি কিছুটা পরিবর্তন আশা করেছিলেন? আমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা ঠিকভাবে শুনছি না, কি একটু ভেঙে যাচ্ছে। যতটুকু আমি বুঝতেছি সেটা হলো যে এইটার ইম্প্যাক্টটা কেমন হবে ইকোনমিতে। এটার ইম্প্যাক্টটা যেটা হলো, ধরেন আমরা যেটা দেখছি যে আমাদের ম্যাক্রো ইকোনমির কিন্তু ইনফ্লুয়েন্সটা অনেক পজিটিভের দিকে যাচ্ছে, যেটা কিন্তু আমি বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্ট খুব স্ট্রিক্টলি এবং খুব ভালোভাবেই সেটা কন্ট্রোল করেছে। যেমন জি বলুন। আমি ঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। না, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে আপনার ম্যাক্রো ইকোনমির যে ইন্ডিকেটর গুলি আমরা দেখছি এখানে, যেমন ধরেন আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু আমরা দেখেছি যে পজিটিভ, যদিও আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা খানিকটা নেগেটিভ, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট কিন্তু আমাদের পজিটিভ, এবং ট্রেড ডিফিসিটটা যেটা এক্সপোর্ট একটু কমার কারণে সেটা একটু গ্যাপ বেড়ে গেছে, বাট ওভারঅল কিন্তু আমাদের যে ম্যাক্রো ইকোনমি সেইটা কিন্তু পজিটিভ ডিরেকশন দিচ্ছে। এবং যেটা আমার কাছে মনে হয় যদি আফটার ইলেকশন যেটা গভর্নমেন্টকে চিন্তা করতে হবে যে কিভাবে আমাদের পাবলিক ক্রেডিট গ্রোথটা কিভাবে বাড়ানো যায়, কারণ এখানে অবশ্যই আপনাকে প্রাইভেট ইনভেস্টমেন্ট আনতে হবে, এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট আপনি দেখেছেন যে স্ট্যাগন্যান্ট হয়ে গিয়েছে 22 to 23%, সেটাকে যেভাবে হোক আমাদেরকে বাড়াতে হবে। এবং সেই জন্য প্রাইভেট ইনভেস্টমেন্ট এবং প্রাইভেট ক্রেডিট গ্রোথ যদি হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, আর যদি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় তাহলে কিন্তু ওভারঅল ইকোনমিতে আপনার যে ইনফ্লেশনটা, যেটা বারবার বাংলাদেশ ব্যাংক সাধ্যমতো চেষ্টা করতেছে যে সেটাকে কিভাবে 6%-এর নিচে বা 5%-এর নিচে আনা যায়, সেই চেষ্টা কিন্তু সেটা হচ্ছে না বিকজ অফ দি ইন্টারাপশন। যে আপনি জানেন যে সাপ্লাই চেইনে এখানে বিভিন্ন ধরনের ডিসরাপশন হয়, যে কারণে কিন্তু এই গতানুগতিক যেটা আমরা ইউরোপিয়ান কান্ট্রি বা আদার কান্ট্রিতে দেখি যেভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল করা হয় সেভাবে কিন্তু বাংলাদেশে করা যাচ্ছে না। দর্শক, আমরা আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার শিরোনাম দেখতে চাই, বাণিজ্য বিষয়ক যেসব প্রধান প্রধান পত্রিকাগুলো যে শিরোনাম করেছে। আমরা শুরুতেই দেখছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা শিরোনাম করেছে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা আজ, নীতি সুদ হার 10%-এই থাকার সম্ভাবনা। আমরা স্ক্রিনে যেটি দেখছি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পাল্টা শুল্ক চুক্তি সই আজ। এটি একটি ভালো খবর, এটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য ভালো খবর, কারণ বাংলাদেশ এখন আসলে 20% শুল্ক দিতে হচ্ছে এই মার্কিন বাজারে, যেখানে ভারতের শুল্ক হার 18% নেমে এসেছে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি হতে যাচ্ছে। এর ফলে আশা করা হচ্ছে বাংলাদেশের শুল্ক হার হয়তো আরও কমে আসতে পারে। আমরা পরের সংবাদটি দেখতে চাই, দৈনিক কালের কণ্ঠ, রাষ্ট্রীয় পেট্রোলিয়াম রিফাইনারি বেসরকারীকরণে তোড়জোড়। হঠাৎ করে আসলে রিফাইনারিগুলো কেন বেসরকারীকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে সেটি নিয়ে আসলে প্রশ্ন উঠেছে, সেটি নিয়ে তারা বিশেষ সংবাদ করেছে। পরের সংবাদটি আমরা দেখতে চাই, বাংলাদেশ প্রতিদিন, তারা বলছে যে শেষ বেলায় চুক্তি ও কেনাকাটার হিড়িক, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে আর মাত্র 2 থেকে 3 দিন বাকি আছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের যেহেতু একেবারে শেষ সময়ে এসে তাদের রুটিন কাজ করার কথা ছিল, কিন্তু তারা বিভিন্ন ধরনের চুক্তি করছে, প্রকল্প হাতে নিচ্ছে, সে বিষয়গুলো নিয়ে আজ বেশ কয়েকদিন ধরেই সমালোচনা হচ্ছে। তা সেই ধরনের একটি চিত্র উঠে এসেছে এই প্রতিবেদনে। পরের সংবাদটি দেখতে চাই, দৈনিক সমকাল, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক, যেটি নিয়ে আমরা এর মধ্যে আলোচনা করেছি। পরের সংবাদটি আমরা দেখতে চাই, দৈনিক যুগান্তর বলছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসেছে $79 কোটি রেমিটেন্স। এটি খুবই ভালো খবর। এটি আসলে গত 1.5 বছর ধরে আমরা এই চিত্রটি দেখছি যে রেমিটেন্সে বেশ ভালো প্রবাহ, তারই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। আমাদের সাথে আছেন ব্যারিস্টার এম এ মাসুম, আমরা আবারও তার কাছে যেতে চাই। জনাব মাসুম, আমরা দুটি বিষয় নিয়ে একটু আপনার কাছে আসতে চাই। একটি হচ্ছে
সরকারের শেষ বেলায় চুক্তি এবং কেনাকাটার হিড়িক পড়েছে এক ধরনের। আমরা যদি দেখি যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতেও বেশ কিছু প্রকল্প নেওয়া হয়েছে, অনেক বেশি প্রকল্প, যেটি আসলে সরকারের দিক থেকে হয়তো এত প্রকল্প নেওয়ার কথা না এই সরকারের, সেই দিক থেকে আমরা সেটি দেখছি। এবং বেশ কিছু চুক্তিও করা হচ্ছে, কেনাকাটার চুক্তি আছে, চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে নৌযান ক্রয়ের চুক্তি আছে, 37,000 কোটি টাকায় 14টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি আছে। এগুলোর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আপনি যদি দেখেন আমাদের এডিপির যে গ্রোথ, মানে আমাদের 2,38,000 কোটি টাকার এডিপির যে বাজেট ছিল, সেখান থেকে আমরা 1 মান্থ আগেও দেখেছিলাম অনলি 11% তারা ইউজ করেছে, যেটা ইন জেনারেল আপনি দেখবেন যে ডেভেলপমেন্ট এই প্রোগ্রেস যখন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে এটা একটা বড় অ্যামাউন্টের থাকে। বাট এই যে শেষের দিকে যেটা, এটা যদি তাদের ব্যাকড বাই, যেটা যদি রুটিন ওয়ার্ক হয়ে থাকে, যে আগে থেকেই সেটা সেট আপ এবং ওই আপনার যে পিছনের যে তাদের কাজগুলি, সে কাজগুলি করে এখন সেটা ম্যাচিউর স্টেজে আসার কারণে হয়ে থাকে, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। এবং এটার পিছনে যদি ডিফারেন্ট আদার মোটিভ থাকে, তাহলে সেইটা হয়তোবা আমাদের কেস টু কেস বেসিস সেটা ডিসাইড করতে হবে যে গভর্নমেন্ট কি কারণে এটা করছে। বোয়িং এর ব্যাপারে যেটা হতে পারে যে আমেরিকার সাথে যেহেতু আমরা জানেন যে যেই ট্যারিফের যেই ডিসিশনটা আপনি দেখেছিলেন যে 37% ইম্পোজ করা থেকে সেটা 20% এসেছে, কিন্তু 20% এখন কিন্তু আপনি দেখেছেন যে ইন্ডিয়াতে কিন্তু অলরেডি তারা 50% থেকে তাদেরকে কমিয়ে 18% নিয়ে আসছে। তো এখন বাংলাদেশের উপরেও কিছু ধরেন আপনার ইম্পোজ, যেটা ইন্ডিয়ার উপর একটা হিউজ অ্যামাউন্টের ইম্পোর্ট, এবং আপনি জানেন যে রাশিয়ার সাথে ইন্ডিয়ার যে অয়েলের যে একটা ইস্যু ছিল, সেটা যে রাশিয়ার থেকে নিচ্ছে সেটা যেন না নেয়, এবং আদার কিছু রেস্ট্রিকশন দিয়ে, যে জন্য তারা ট্রাম্প কিন্তু তাদের সাথে অ্যাগ্রিড হয়েছে সেটা 18%। ঠিক সিমিলারলি বাংলাদেশকে যদি 20% হলে কিন্তু হবে না, বাংলাদেশের যারা কম্পিটিটর তাদেরটা দেখে কিন্তু আপনাকে সেটা কিন্তু আমাদের এখন নেগোসিয়েশনটা আজকে এভাবেই আসতে হবে যে অ্যাটলিস্ট যদি 15% 20% থেকে কমে 15 না হলেও 18% এর নিচে যেন আমাদেরটা হয়, বা এই ধরনের। এখন আমেরিকার যেটা হয়েছে যে আমেরিকাকে নিজের যে পাওয়ারটা ধরে রাখা, সেই জন্য তারা দেখেছে যে তাদের রিসার্চে আসছে যে ডাউন দি লাইন অ্যারাউন্ড 8 to 10 ইয়ার্স এর মধ্যে অল যে ইন্ডিকেটর গুলি আছে সেটা তাদের সাথে চায়না হয়তোবা সুপারসিড করবে। সেই জন্য তারা চায়নাকে ব্লক করার জন্য আপনি দেখেছেন যে এই ট্যারিফের এটা শুধু বাংলাদেশ না, সমস্ত আদার কান্ট্রিজেও কিন্তু তারা ইম্পোজ করেছে। এবং সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে ব্যালেন্স করে চলতে হবে, এবং ব্যালেন্স করে চলতে গেলে, কারণ আমরা কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের আমাদেরকে এক্সপোর্ট করতে, যেটা আপনি দেখেন যে রেডিমেড গার্মেন্টস, কিন্তু এই রেডিমেড গার্মেন্টস শুধু না, আমাদের এটাকে আরো ভার্সেটাইল করতে হবে এবং অন্যান্য প্রোডাক্ট অ্যাড করতে হবে, এবং মার্কেট শুধু আমাদের ইউএস আর ইউরোপিয়ান কান্ট্রি বেস না থেকে আমাদের অন্যান্য কান্ট্রির দিকেও যেতে হবে। প্লাস সাথে সাথে আপনি দেখেছেন যে ইন্ডিয়া কিন্তু আপনার ইউরোপের সাথে কিন্তু একটা ভেরি স্ট্রং এবং একটি খুব ভালো রেটে কিন্তু তারা চলে যাচ্ছে। সেই জায়গায় কিন্তু আপনাকে যদি ইউরোপের মার্কেটে, তা আমাদেরকেও চিন্তা করতে হবে যে এই যে এফটিএ এর দিকে, কারণ আমরা শুধু একটা দেখলাম যে জাপানের সাথে সার্টেন এফটিএ না, তা ওই ধাঁচের একটা এগ্রিমেন্ট হচ্ছে, বাট অ্যাপার্ট ফ্রম কিন্তু আমাদের আর কোনো ধরনের এরকম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এরকম কিন্তু হচ্ছে না। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে নীতি নির্ধারণ যারা আছে তাদেরকে এই দিকে যেতে হবে, এবং এই শেষ সময়ে তারা এটা যদি তাদের আগের শিডিউল করা ধরেন এক্সপেন্ডিচারের মধ্যে থাকে, তাহলে সেখানে তো আর আমাদের কোনো কিছু বলার নেই, বাট এটা কেস টু কেস আপনাকে দেখতে হবে ইস্যুগুলি। অনেক ধন্যবাদ মিস্টার মাসুম, আপনি বিষয়টা নিয়ে বিস্তারিত বলেছেন। এবং আসলে এই জায়গাটাতে আসলে এখন অনেকে বলছে যে এই যে অন্তর্বর্তী সরকারের এই ধরনের শেষ সময়ের যে কেনাকাটা এবং বিশেষ করে ধার করে যে ব্যয়গুলো করছে, সেটি পরবর্তী সরকারের উপর চাপ তৈরি করতে পারে, নতুন সরকারের উপর। সেটি নিয়ে আসলে প্রতিবেদনগুলো হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম মুদ্রানীতি এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে।
আসন্ন রমজান উপলক্ষে বাজার স্থিতিশীল আছে ও নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলে জানিয়েছে এফবিসিসিআই। সোমবার রাজধানীর এফবিসিসিআই আয়োজিত রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি, মজুদ এবং সরবরাহ পরিস্থিতি পর্যালোচনার মত বিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। এই সময় নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় বাজারে সয়াবিন তেল, চিনি আমদানি বেশি হয়েছে, তবে রমজানে সংকট হতে পারে লেবুর। এছাড়াও বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ তাদের। But you are right, sir. Thank you. চালের এবং স্যার আটার যেটা এই মনিটরিং এর এটা কমে ভলিউম শুরু হবে। বিভিন্ন নিত্যপণ্য এবং খাদ্যপণ্যের যে সরবরাহ বাজারে থাকা দরকার সেটি পর্যাপ্ত আছে। আমাদের যেটা এখন প্রয়োজন, যেটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব, একটা শৃঙ্খলার মধ্য দিয়ে বাজার ব্যবস্থাপনাটাকে বজায় রাখা, যাতে অস্বাভাবিক কোনো কারণে দ্রব্যমূল্যের কোনো ঊর্ধ্বগতি না হয়। অন্তর্বর্তী সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। বলেন, এনসিটি ইজারা প্রসঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চলছে, তবে চুক্তির শর্ত পর্যালোচনা করতে প্রতিষ্ঠানটির আরও কিছু সময় লাগবে। সেক্ষেত্রে আলোচনা চলমান থাকলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সময় সাপেক্ষ। বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, সরকারের হাতে 2 কার্যদিবস সময় আছে, তাই এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। আমরা আজকে ডিপি ওয়ার্ল্ড থেকে একটি চিঠি পেয়েছি। আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার প্রোগ্রেস নিয়ে ওনারা খুশি হয়েছেন এবং ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য। তো যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর 2টি কার্যদিবস বাকি আছে। তো ওনারা যেহেতু সময় চেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে এখানে একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে, ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। দর্শক, এবারে শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নেব শেয়ার বাজারের লেনদেনের সবশেষ পরিস্থিতি। ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে চলছে লেনদেন। আমরা দেখতে পাচ্ছি 62 পয়েন্ট বেড়েছে ডিএসসি এক্স ইন্ডেক্স। ডিএসসি সরি ইন্ডেক্স বেড়েছে 6.86 পয়েন্ট, অবস্থান করছে 1072 পয়েন্টে। ডিএস30 অবস্থান 2021, বেড়েছে 23.38 পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 308টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে 43টির। অপরিবর্তিত আছে 42টি কোম্পানির শেয়ারের দর। এবং আমরা যদি লেনদেনের পরিমাণ দেখি, এখন পর্যন্ত 417 কোটি টাকার লেনদেন হয়েছে। দিন শেষে সেটি হয়তো 500 কোটি ছাড়িয়ে যেতে পারে। জানাবো স্বর্ণ, মুদ্রা এবং রূপার বাজারের মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। শুরুতে যদি আমরা দেখি মুদ্রার বিনিময় হার, মার্কিন ডলার আজকে 122 টাকায় কিনে 123 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরো কেনা হচ্ছে 138 টাকায়, বিক্রয় 143। পাউন্ডের কেনা দর 159, বিক্রয় 166। চীনা ইউয়ান 16 টাকায় কিনে 18 টাকায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল কেনা হচ্ছে 32 টাকায়, বিক্রয় 33 টাকা 20 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 25 কিনে 1 টাকা 45 বিক্রি হচ্ছে। জানাবো স্বর্ণের দাম। শুরুতে আমরা যদি দেখি 2,62,000 টাকা এই মুহূর্তে বিক্রি হচ্ছে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ। 21 ক্যারেট সোনার দাম 2.5 লাখ টাকারও বেশি। 18 ক্যারেটের দাম পড়ছে 2,14,442 এবং সনাতন সোনা বিক্রি হচ্ছে প্রতি ভরি 1,45,484 টাকায়। রূপার দরদাম জানাবো। 7,290 টাকা ভরিতে বিক্রি হচ্ছে 22 ক্যারেট রূপা প্রতি ভরি। 21 ক্যারেটের দাম 6,940, 18 ক্যারেট 5,949 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 4,432 টাকায়। এবারে বন্দর বাণিজ্যের খবর। দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে গত অন্তত 2 সপ্তাহ ধরে যেই টানা ধর্মঘট চলছিল, অস্থিরতা চলছিল, তার কারণে বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে, আমদানি রপ্তানি বাণিজ্যে। এবং এর ফলে যেটি হয়েছে, বন্দরের বেশ কিছু জাহাজ আটকে থাকার কারণে, পণ্য খালাস না করার কারণে রমজান মাসে তার প্রভাব পড়তে পারে। তবে ভালো খবর হচ্ছে, চট্টগ্রাম বন্দরে চলমান সেই ধর্মঘট
আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে কারণে সকাল থেকে চলছে পণ্য খালাস। রোববার দিবাগত রাত 12:20 চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত জানানো হয়। এছাড়াও জাতীয় সংসদ নির্বাচন এবং রমজানের পণ্য খালাস করার স্বার্থে ধর্মঘট কর্মসূচি 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়। তবে এই সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আগামী 16 ফেব্রুয়ারি থেকে নতুন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে। আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছি। আমরা 16 তারিখে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তৎপর্যন্ত সকলকে ধৈর্য ও সুশৃঙ্খলতার সাথে দাপ্তরিক কাজ চালিয়ে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এরই সাথে শেষ করছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।